হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব সিস্টেমের ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বলতে বোঝায় সিস্টেমের আন্তঃশক্তি। সিস্টেমের আন্তঃশক্তি হলো সিস্টেমের নিজস্ব শক্তি, অর্থাৎ একটা সিস্টেম, সেই সিস্টেমের নিজস্ব শক্তি, এই নিজস্ব শক্তিকে আমরা ইন্টারনাল এনার্জি বলবো, ইজ ইকাল টু আন্তঃশক্তি। সিস্টেমে একদম নিজস্ব শক্তি। তো এই সিস্টেমের নিজস্ব শক্তি আসছে কোথা থেকে, বা এই সিস্টেমের নিজস্ব শক্তির তার সোর্স বা উৎস কোথায়? ধরে নাও, এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একটা বিকারে কিছু পরিমাণ জল রয়েছে, এই ওয়াটার রয়েছে। তাহলে এখানে ওয়াটার মলিকুল রয়েছে। যেহেতু আমরা ওয়াটারকে অবজার্ভ করছি বা পর্যবেক্ষণ করছি, তাহলে এই ওয়াটারটা আমাদের সিস্টেম। তাহলে ওয়াটার হবে আমাদের সিস্টেম। তো এই সিস্টেমের শক্তি রয়েছে, যে শক্তিটা রয়েছে সেই শক্তিগুলো আমরা ইন্টারনাল এনার্জি বা সিস্টেমের আন্তঃশক্তি। এখন প্রশ্ন, এই সিস্টেমের আন্তঃশক্তির উৎস কোথায় বা কোথা থেকে আসছে? তাহলে দেখো, ওয়াটার মলিকুলকে একটুখানি বিবেচনা করো যে ওয়াটার মলিকুলের মধ্যে দুটি বন্ড রয়েছে, অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ড রয়েছে। তাহলে এই যে বন্ড রয়েছে, এই বন্ডের ভাইব্রেশন হতে পারে, আবার মলিকুলটা রোটেশন করতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর কিন্তু এটা রোটেশন করতে পারে। আবার এই মলিকুলটা ট্রান্সলেট করতে পারে। আবার দেখো, এই সমস্ত অ্যাটমের নিউক্লিয়াস রয়েছে, তাহলে নিউক্লিয়ার এনার্জি পাবো। আবার ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের এনার্জি পাবো। তাহলে এই সমস্ত এনার্জিকে একত্রে আমরা বলবো আন্তঃশক্তি। তাহলে আন্তঃশক্তি আসছে ভাইব্রেশনের জন্য। ভাইব্রেশন কোথাও হচ্ছে কম্পন, ভাইব্রেশনাল এনার্জি বলা হয় এনার্জি। নাম্বার 2 হতে পারে রোটেশনাল ঘূর্ণন, মলিকুলটা ঘুরতে পারে, রোটেশনাল এনার্জি। নাম্বার 3 হতে পারে ট্রান্সলেশনাল এনার্জি, মলিকুলটা সরে যেতে পারে, তাহলে ট্রান্সলেশনাল এনার্জি। আবার ইলেকট্রনের শক্তি থাকতে পারে, ইলেকট্রনিক এনার্জি। আবার হতে পারে নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার এনার্জি। তাহলে এই সমস্ত এনার্জিকে যোগফল করলে একটা এনার্জি পাওয়া যাবে যেটা সিস্টেমের মধ্যে রয়েছে, আর এই এনার্জিকে বলা হয় ইন্টারনাল এনার্জি। তাহলে এদের সমস্ত এনার্জিকে আমরা একত্রে বলবো ইন্টারনাল এনার্জি। তাহলে কোনো একটা সিস্টেমে যখন কিছু পদার্থ থাকবে, সেই পদার্থের মধ্যে বা মলিকুলের মধ্যে এই সমস্ত এনার্জি বর্তমান, আর এই এনার্জিগুলোই ইন্টারনাল এনার্জির সোর্স বা উৎস। ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেক সময় এটাকে ই দ্বারাও প্রকাশ করা হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাকে ইউ দ্বারা প্রকাশ করব। তাহলে কোনো একটা সিস্টেমের, ধরে নাও যে কোনো একটা সিস্টেম রয়েছে, একটা সিস্টেম, এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইউ আই ফর ইনিশিয়াল, অর্থাৎ একটা সিস্টেমে প্রাথমিক যে ইন্টারনাল এনার্জি, প্রাথমিক আন্তঃশক্তি ইজ ইকাল টু ইউ আই অথবা 1। এবার ধরো সিস্টেমটা পরিবর্তন ঘটছে, তাহলে সিস্টেমটা পরিবর্তন ঘটে আর একটা স্টেটে পৌঁছেছে। সেখানে দেখা গেলো সিস্টেমের
ইন্টারনাল এনার্জি ইউএফ, অর্থাৎ ইউএফ এফ ফর হচ্ছে ফাইনাল, সিস্টেমের ফাইনাল যে ইন্টারনাল এনার্জি সেটা আমরাকে ইউএফ দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে ইউএফ হলো সিস্টেমের ফাইনাল অথবা শেষ বা অন্তিম আন্তঃশক্তি, অথবা এটাকে আমরা U1 দিয়ে ডিনোট করতে পারি আর এটাকে U2 দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এই যে সিস্টেম পরিবর্তন ঘটেছে, ছিল ইউআই আর সিস্টেম পরিবর্তন ঘটে ইন্টারনাল এনার্জি হয়ে গেছে ইউএফ। তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন দ্যাট ইজ ডেল্টা ইউ সমান ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ইউএফ ইউআই, বা অনেক সময় লেখা যেতে পারে যেহেতু U2 নিচে U2 মাইনাস U1। এবার এইটাকে আমরা সিস্টেমের আন্তঃশক্তি পরিবর্তন, এই ডেল্টা ইউ সমান আন্তঃশক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন। এবার এখানে কি ঘটতে পারে যে সিস্টেমে আন্তঃশক্তি পরিবর্তন যখন ঘটবে তখন সিস্টেমের শক্তিটা কমে যেতে পারে আবার বৃদ্ধি হতে পারে। তাহলে এখানে দুটো কেস দেখা যায়। একটা আমরা দেখব কেস নাম্বার ওয়ান, যখন সিস্টেমটা পরিবর্তন ঘটছে বা রূপান্তর ঘটছে তখন আন্তঃশক্তি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সিস্টেমে যে ইউ আই ছিল ইনিশিয়াল এখান থেকে পরিবর্তিত হয়ে একটা সিস্টেম এখানে চলে এসেছে যার আন্তঃশক্তি ইউএফ। যখন পরিবর্তন করছে তখন কি হচ্ছে না, সিস্টেমের শক্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইউএফ গ্রেটার দেন ইউআই, অর্থাৎ ইনিশিয়াল প্রাথমিক অবস্থা আন্তঃশক্তির তুলনায় ফাইনালে বা অন্তিম অবস্থায় আন্তঃশক্তি বেশি। তখন আমরা কি দেখব ডেল্টা ইউ সমান ইউএফ মাইনাস ইউআই। যেহেতু ইউএফটা বেশি ইউআইয়ের তুলনায় তাহলে এখানে পজিটিভ ভ্যালু আসবে। আবার কেস নাম্বার 2, দ্বিতীয় কেসে কী হবে, ধরো এখানে একটা সিস্টেম রয়েছে যার আন্তঃশক্তি ইউআই, পরিবর্তন ঘটে ইউএফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে ফাইনাল অবস্থায় আন্তঃশক্তি কী হয়েছে, কমে গেছে। তাহলে ইউএফটা লেস দেন ইউআই। তাহলে এখানে ডেল্টা ইউ সমান ইউএফ মাইনাস ইউআই, যেহেতু ফাইনাল আন্তঃশক্তি অনেকটাই কম ইউআইয়ের তুলনায় তাহলে এখানে নেগেটিভ ভ্যালু আসবে। আর কি হতে পারে, যে সিস্টেমে আন্তঃশক্তি কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে আর কি হতে পারে, নাম্বার 3, সিস্টেমের আন্তঃশক্তি কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ দুটোই সমান ইউআই ইজ ইকুয়াল টু ইউএফ। সেক্ষেত্রে ডেল্টা ইউ সমান আমরা 0 পাব। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কখন দেখব, যেহেতু ফাইনালে আন্তঃশক্তি বেশি তার মানে সিস্টেমের আন্তঃশক্তি বেশি মানে সিস্টেমের কখন বেশি হতে পারে, সিস্টেমের ফাইনাল অবস্থায় আন্তঃশক্তি কখন বেশি হতে পারে, যখন সিস্টেম পরিবর্তন ঘটছে ফাইনাল অবস্থায় শক্তি গ্রহণ করেছে তখন তার ফাইনাল যে ইন্টারনাল এনার্জি বেশি হতে পারে। তাহলে শক্তি যখন গ্রহণ করবে আমরা এই ধরনের পরিবর্তনে কি বলি, তাপগ্রাহী, অর্থাৎ এই ধরনের পরিবর্তন করি আমরা তাপগ্রাহী বলা হয় বা এন্ডোথার্মিক বলা হয়, অর্থাৎ সিস্টেম যখন তাপ শক্তি গ্রহণ করবে তখন দেখব ফাইনাল অবস্থায় তার শক্তি বৃদ্ধি পেয়েছে। আবার এখানে দেখো যে ইন্টারনাল এনার্জি তুলনায় যে ফাইনাল এনার্জি রয়েছে তার মানটা কম। তাহলে এখান থেকে বলতে পারি যে সিস্টেম তাপশক্তি রিলিজ করে দিয়েছে, কোথায়, সারাউন্ডিংয়ে,
অর্থাৎ তাপশক্তি এখান থেকে বের করে দিয়েছে। তাহলে এই ধরনের আমরা পরিবর্তনকে বলি তাপমোচী, অর্থাৎ তাপটা মোচন করছে, তাপমোচী। বলা হয় এক্সোথার্মিক প্রসেস। তাহলে এইরকম দুটো প্রসেস দেখব, যখন সিস্টেম শক্তি গ্রহণ করবে তার ফাইনাল শক্তি বৃদ্ধি পাবে, সেটা আমরা তাপগ্রাহী বলি। আর যখন আমরা দেখব সিস্টেম শক্তিটা বর্জন করছে তার শক্তি কমে যাবে, সেটা আমরা এক্সোথার্মিক বলি। আর এই ধরনের কেসের ক্ষেত্রে শক্তি গ্রহণ বা বর্জন হয় না, অর্থাৎ তাদের ডিফারেন্সটা জিরো থাকে। এই ইন্টারনাল এনার্জির কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। ইন্টারনাল এনার্জি কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য জানতে হবে। প্রথমত, ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন, অর্থাৎ সিস্টেম যে অবস্থানে থাকবে সেই অবস্থানের উপর নির্ভর করে। সিস্টেম কোন পথে চালিত হচ্ছে বা কোন পথ দিয়ে পরিবর্তিত হচ্ছে সেই পথের উপর নির্ভর করে না। সিস্টেম যে অবস্থানে থাকে বা যে অবস্থান থেকে আরেকটা অবস্থান পরিবর্তন হয়, দুটো অবস্থানের ডিফারেন্স কিন্তু আমরা মেজার করতে পারি, যেহেতু এটা স্টেট ফাংশন। তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে স্টেট ফাংশন। আর এই স্টেট ফাংশনে হওয়ার জন্য কি হয়, ধরো একটা সিস্টেম এখানে আছে যার ইন্টারনাল এনার্জি ইউআই, সিস্টেমটা পরিবর্তন করলাম এখানে ইউএফ। ধরো এটা পাথ নাম্বার 1, অর্থাৎ এরকম একটা পাথে পরিবর্তন করলাম। আবার সিস্টেমটাকে এইরকম পাথে পরিবর্তন করলাম, পাথ ধরো 2। আবার সিস্টেমটাকে ইউআই থেকে এখানে পাথ 3। দেখো 3টে পাথে পরিবর্তন করেছি, কিন্তু পরিবর্তন করলে ফাইনাল যে অবস্থাটা একই জায়গায়। তাহলে সিস্টেমটা কোন পাথে যাচ্ছে তার উপর নির্ভর করছে না ইন্টারনাল এনার্জি, নির্ভর করছে সিস্টেমটা কোথায় পৌঁছাচ্ছে সেই অবস্থানের উপর নির্ভর করে। এই কারণে এদের বলা হয় স্টেট ফাংশন। স্টেট ফাংশন কথা অর্থ হচ্ছে যে সমস্ত ফাংশনগুলো কোন অবস্থানের ওপর নির্ভর করে, কোন পাথে হচ্ছে বা কোন পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ কোন পথে পরিবর্তন করছে তার উপর নির্ভরশীল নয়। সিস্টেম যেখানে অবস্থান করছে সেই অবস্থানের উপর নির্ভরশীল। তাহলে এরকম ডিফারেন্ট পাথে আমরা সিস্টেমকে পরিবর্তন করতে পারি, কিন্তু পরিবর্তন করলে আমরা যেহেতু এই অবস্থানে আসছে, তাহলে এদের কিন্তু ডিফারেন্স প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে, ডেল্টা ইউ সমান ইউআই। তাহলে এটা পথের ওপর নির্ভরশীল নয়, তাহলে স্টেট ফাংশন হওয়ার জন্য আমরা সিস্টেম কোন পাথ দিয়ে বা কোন পথ দিয়ে পরিবর্তন করছে তার উপর ডিপেন্ড করছে না, সিস্টেম কোথায় পৌঁছাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা সিস্টেমকে যেমন খুশিভাবে পরিবর্তন করতে পারি, পরিবর্তন করলে কোথায় পৌঁছাচ্ছে তার উপর নির্ভর করছে। তাহলে ফাইনাল এবং ইনিশিয়ালে ইন্টারনাল এনার্জি জানলে আমরা কিন্তু ডিফারেন্স বের করতে পারবো, পাথের উপর নির্ভরশীল নয়। নাম্বার 2, এই ইন্টারনাল এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টিস। এক্সটেন্সিভ প্রপার্টিস কত হচ্ছে ভরের উপর নির্ভরশীল। সিস্টেমের ভর বৃদ্ধি করলে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, সিস্টেমের ভর হ্রাস করলে ইন্টারনাল এনার্জি হ্রাস পাবে। তাহলে এটা মাস ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভরের উপর নির্ভরশীল, ভর বৃদ্ধি করলে সিস্টেমে দেখব ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে, ভর হ্রাস করলে সিস্টেমের ইন্টারনাল এনার্জি হ্রাস পাবে। নাম্বার 3, ইন্টারনাল এনার্জি উষ্ণতার উপর নির্ভরশীল। যদি উষ্ণতা পরিবর্তন না ঘটে তাহলে ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ ডেল্টা টি ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে দেখব আমরা ডেল্টা ইউ ইজিক্যাল টু 0। ডেল্টা টি ইজিক্যাল টু 0 কখন হয়? সমষ্ণ প্রক্রিয়া ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়া ক্ষেত্রে ডেল্টা টি ইজিক্যাল টু 0, তাহলে সেক্ষেত্রে দেখব ডেল্টা ইউ ইজিক্যাল টু 0। যেহেতু ইন্টারনাল এনার্জি
উষ্ণতার উপর নির্ভরশীল, তাহলে উষ্ণতা পরিবর্তন না ঘটলে ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন ঘটবে না। যখন ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0 হবে, সেই প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0। এবার আসবো তাপগতিবিদ্যা প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র আমরা সবাই জানি, শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটে। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি যদি হ্রাস পায়, তাহলে কিন্তু অন্য এক প্রকার শক্তি উদ্ভব ঘটবেই, মানে শক্তি রূপান্তর সম্ভব। সেক্ষেত্রে নতুন করে শক্তি সৃষ্টি করতে পারবো না, আর আমরা কিন্তু নষ্ট করতে পারবো না, শক্তিকে আমরা রূপান্তর করতে পারবো। তো এই কারণে মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ ধ্রুবক। এইটি হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র। আর এই শক্তির সংরক্ষণ সূত্রই হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমরা দেখব যে কীভাবে শক্তি সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ শক্তিকে ধ্বংস বা নতুন করে সৃষ্টি না করে শক্তি রূপান্তরটা কীভাবে ঘটছে আমরা এই থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ে দেখব। তাহলে ধরে নিই কোনো একটা সিস্টেম রয়েছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে দেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? শক্তির সংরক্ষণ সূত্র। ধরে নিন একটা সিস্টেম রয়েছে, একটা সিস্টেম, যখন একটা সিস্টেম থাকবে তার একটা ইন্টারনাল এনার্জি থাকবে। তাই ধরে নিলাম এর আন্তঃশক্তি, ধরি আন্তঃশক্তি ইজ ইকুয়াল টু U1 ধরছি, রাইট? এবার এর আন্তঃশক্তি ছিল U1। ধরলাম সিস্টেম কিছু পরিমাণ তাপশক্তি গ্রহণ করেছে, প্লাস কিউ। তাহলে এই প্লাস কিউ তাপশক্তি গ্রহণ করলে তার শক্তি কত হবে? তার শক্তি হয়ে যাবে U1 প্লাস কিউ, কারণ সিস্টেম বাইরে থেকে শক্তিটা গ্রহণ করেছে। এবার ধরলাম যে সিস্টেমের ওপর কিছু কাজ করা হচ্ছে, তাহলে প্লাস ডাব্লু, সিস্টেমের ওপর কিছু কাজ করা হচ্ছে, তাহলে শক্তি কত হবে? প্লাস ডাব্লু যোগ করে দিলাম। তাহলে কিউ পরিমাণ তাপশক্তি এবং ডাব্লু পরিমাণ শক্তি কার্য গ্রহণ করে এবার সিস্টেমটা পরিবর্তন ঘটেছে, পরিবর্তন ঘটে ফাইনাল স্টেজে বা ফাইনাল অবস্থায় পৌঁছেছে। তাহলে এখানে আন্তঃশক্তি আমরা কত দেখব? যখন সিস্টেমটা কিউ পরিমাণ তাপ এবং ডাব্লিউ পরিমাণ কার্য সিস্টেম উপর কার্য করা হয়েছে, এই সমস্ত করে সিস্টেমটা পরিবর্তন ঘটেছে, তখন দেখব এর আন্তঃশক্তি U2 হলো। তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আন্তঃশক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমান U2 মাইনাস U1, রাইট? তাহলে U2 কত হবে? দেখো U2 ইজ ইকুয়াল টু U1 প্লাস কিউ প্লাস ডাব্লু হবে। কেন হবে না, প্রাথমিক অবস্থায় U1 ইন্টারনাল এনার্জি ছিল, সিস্টেম কিউ পরিমাণ তাপশক্তি গ্রহণ করেছে, আবার সিস্টেমের উপর ডাব্লু পরিমাণ কার্য করা হয়েছে। তাহলে এই দুটো শক্তি গ্রহণ করে সিস্টেমের এখন শক্তি হয়েছে U2। তাহলে U2 ইজ ইকুয়াল টু U1 প্লাস কিউ প্লাস ডাব্লু, রাইট? তাহলে U2-র মানটা আমরা বসে দিই U1 প্লাস কিউ প্লাস ডাব্লু মাইনাস U1, রাইট? U1 কাটলো, তাহলে কিউ প্লাস ডাব্লু। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স।
এখানে শুধুমাত্র যে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ এই একটাই এক্সপ্রেশন না, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেনই বা সিস্টেম তাপশক্তি গ্রহণ করবে, সিস্টেমের কার্য ডাব্লিউ বর্ণ করা হবে কেন? সিস্টেম তো তাপশক্তি বর্জনও করতে পারে, সিস্টেম নিজে কাজও করতে পারে। হ্যাঁ, এগুলো সম্ভব। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের এই শুধুমাত্র একটা এক্সপ্রেশন নয়। ধরো আমরা এটাকে এইরকমও ভাবতে পারি। ধরো একটা সিস্টেম রয়েছে, E1 আন্তঃশক্তি রয়েছে, E1 আন্তঃশক্তি রয়েছে, শক্তি সিস্টেম ধরো কিউ পরিমাণ তাপশক্তি বর্জন করেছে, তাহলে মাইনাস কিউ, রাইট। আবার সিস্টেমের উপর ধরো ডাব্লিউ পরিমাণ কার্য করা হয়েছে, তাহলে প্লাস ডাব্লিউ। এই সমস্ত করে সিস্টেমটা পরিবর্তন ঘটেছে, হয়ে এখানে আন্তঃশক্তি হয়ে গেছে ইউ2। তাহলে ইউ2 কত হবে? ছিল E1 তাপশক্তি মাইনাস কিউ বর্জন করেছে, আর সিস্টেমের উপর কার্য হয়েছে ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা ইউ সমান কত হবে? ইউ2 মাইনাস ইউ1। এবার ইউ2 মানটা কত হবে? দেখো, ইউ1 মাইনাস কিউ প্লাস ডাব্লিউ মাইনাস ইউ1, ইউ1 কাটলো মাইনাস কিউ প্লাস ডাব্লিউ। তাহলে দেখো এই এক্সপ্রেশনটাও ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটাও রাইট। আবার ধরো একটা সিস্টেম রয়েছে, সেখানে ইউ1 আন্তঃশক্তি, সিস্টেম করলো কি মাইনাস কিউ তাপশক্তি বর্জন করলো, আবার সিস্টেম নিজে কাজ করেছে, তাহলে নিজে কাজ করলে মাইনাস ডাব্লিউ হবে। এই সমস্ত করে সিস্টেম হয়ে গেছে আন্তঃশক্তি ইউ2। তাহলে ইউ2 মান কত হবে? ইউ1 ছিল মাইনাস কিউ তাপশক্তি বর্জন করেছে, আবার সিস্টেম নিজে কাজ করেছে, মাইনাস ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা ইউ সমান কত লিখতে পারি? ইউ2 মাইনাস ইউ1, রাইট। এবার ইউ2র মানটা বসিয়ে দাও, ইউ1 মাইনাস কিউ মাইনাস ডাব্লিউ মাইনাস ইউ1, তাহলে আসবে মাইনাস কিউ মাইনাস ডাব্লিউ ডেল্টা ইউ। তাহলে এইটাও অ্যানাদার এক্সপ্রেশন অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা শুধুমাত্র একটা এক্সপ্রেশনই মনে রাখবো, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, এই একটাই এক্সপ্রেশন মনে রাখবো। এখানে মনে রাখবো সেখানে প্লাস কিউ হিসাবে লেখা হয়েছে, রাইট। এখানে যে এক্সপ্রেশনে সেখানে কিউটা হচ্ছে তাপশক্তি গ্রহণ করেছে সিস্টেম, আর সিস্টেম উপর কার্য করা হয়েছে ডাব্লিউ। যদি দেখা যায় যে সিস্টেম তাপশক্তি বর্জন করেছে, তাহলে মাইনাস বসাবো, প্লাস ডাব্লিউ হয়ে যাবে। যদি দেখা যায় সিস্টেম তাপশক্তি বর্জন করেছে এবং সিস্টেম নিজে কাজ করেছে, তখন উভয়ই মাইনাস হয়ে যাবে। অর্থাৎ কিউ এবং ডাব্লিউর সাইন কনভেনশনটা আমাদের মেনে চলতে হবে। এবং এই সবকটি কিন্তু এক্সপ্রেশন অফ ফার্স্ট ল থার্মোডাইনামিক্স, সব কথা এক্সপ্রেশন, সেটা নির্ভর করছে সিস্টেম কিভাবে পরিবর্তিত ঘটছে। তো শুধু এই এক্সপ্রেশন নয়, আমরা এই এক্সপ্রেশনটা মনে রাখবো, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এবার সিস্টেম কিভাবে পরিবর্তন ঘটছে তার উপর ডিপেন্ডস করে আমাদের কিন্তু এক্সপ্রেশনগুলো আসবে। যদি তাপশক্তি বর্জন হয় তাহলে মাইনাস বসাবো, তাপশক্তি গ্রহণ হলে প্লাস বসাবো, কার্য সিস্টেম নিজে করলে মাইনাস বসাবো, আর সিস্টেম উপর কার্য করলে প্লাস বসাবো, রাইট। তাহলে মাইনাস এবং প্লাস অর্থাৎ সাইনিক কনভার্সনটা সেটা নির্ভর করছে সিস্টেম কীভাবে পরিবর্তন ঘটছে তার উপর আমাদের এক্সপ্রেশনগুলো পরিবর্তন ঘটবে। তাহলে এবার এই যে আমরা এক্সপ্রেশন পেলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবার এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করব। কোথায় ইউজ করব? আমরা দেখব যে কীভাবে শক্তি রূপান্তর ঘটছে, অর্থাৎ শক্তির ধ্বংস বা সৃষ্টি না হয়ে শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে। ধরো প্রথমেই দেখব আমরা দেখব অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতা প্রক্রিয়া, রাইট। তাহলে ফার্স্ট আমরা অ্যাপ্লাই করব অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতা প্রক্রিয়া। তো আমরা জানি রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ তাপের আদান প্রদান ঘটবে না, তাই জানি।
তাহলে ফার্স্ট ল যদি অ্যাপ্লাই করি আমরা লিখব ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু, আমরা সবসময় পজিটিভ আকারে লিখব। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু 0 হলে ডেল্টা ইউ সমান ডাব্লু পাওয়া যাচ্ছে। তাহলে এইটা লিখতে পারি, অথবা মাইনাস ডেল্টা ইউ সমান মাইনাস ডাব্লু লিখতে পারি, দুটো এক্সপ্রেশন এক। তাহলে এই এক্সপ্রেশন থেকে কী বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এখানে পজিটিভ ডাব্লু আছে। তাহলে পজিটিভ ডাব্লু মানে কি? সিস্টেমের ওপর কার্য করা হয়েছে প্লাস ডাব্লু, আর সিস্টেমের কার্য করলে দেখো আন্তঃশক্তি বৃদ্ধি পাচ্ছে, রাইট? যখন সিস্টেমও কার্য করছি তাহলে সিস্টেমের উপর আমরা শক্তি প্রদান করা হচ্ছে, আর এর ফলে কিন্তু আন্তঃশক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমরা কার্য আন্তঃশক্তি বৃদ্ধি করতে সাহায্য করছে, তাহলে শক্তি রূপান্তর ঘটছে, কার্যটা কী করছে? আন্তঃশক্তি রূপান্তর হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো আমরা মাইনাস সিম্বল ব্যবহার করেছি, তাহলে এখানে মাইনাস কার্য মানে সিস্টেম নিজে কাজ করেছে। তাহলে সিস্টেম নিজে কাজ করেছে কার উপর? সারাউন্ডিংয়ের উপর, এই কারণে মাইনাস ডাব্লু। তাহলে মাইনাস ডাব্লু সিস্টেম নিজে কাজ করেছে, এর ফলে কী হয়? আন্তঃশক্তি কমে গেছে। মানে কি আন্তঃশক্তি কেন কমলো? না, সিস্টেম মধ্যস্থ যে শক্তি ছিল সেই শক্তিটা আমরা আন্তঃশক্তি বলছিলাম। এবার সিস্টেম যখন কাজ করছে তখন আন্তঃশক্তি খরচ করে কাজ করছে, এর ফলে কী হয়? আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে, রাইট? তাহলে সিস্টেম যখন নিজে কাজ করছে আন্তঃশক্তি খরচ করে কাজ করছে, এর ফলে ডেল্টা ইউ এর মানটা মাইনাস হয়ে গেছে। তাহলে অ্যাডিবেটিভ প্রসেস ক্ষেত্রে দেখো আন্তঃশক্তির সঙ্গে কার্য রিলেটেড, অর্থাৎ কার্য কীভাবে যখন সিস্টেমের উপর কাজ করা হচ্ছে আন্তঃশক্তি বৃদ্ধি পাচ্ছে, সিস্টেম নিজে কাজ করছে আন্তঃশক্তি হ্রাস পাচ্ছে। নাম্বার টু ভাবতে পারি আমরা আইসোথার্মাল প্রসেস। সো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা কি লিখি? ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0। তো আমরা আগেই আলোচনা করেছি যখন উষ্ণতা কোনো পরিবর্তন ঘটবে না তখন ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। তাহলে 0 বসাই, কিউ প্লাস ডাব্লু। তাহলে দেখো আমরা এক্সপ্রেশন কি লিখতে পারি? কিউ সমান মাইনাস ডাব্লু লিখতে পারি, অর মাইনাস কিউ সমান প্লাস ডাব্লু লিখতে পারি, দুটোই লিখতে পারি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? দেখো এখানে প্লাস কিউ আর হচ্ছে মাইনাস ডাব্লু। তাহলে ভাবো যে কিভাবে ঘটছে, শক্তি রূপান্তর কী করছে? যেহেতু ইন্টারনাল এনার্জি 0 তাহলে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাচ্ছে না বা হ্রাসও পাচ্ছে না, এতে পরিবর্তন কিছু হয়নি। এখানে প্লাস কিউ মানে তাপশক্তি গ্রহণ করলো, এই প্লাস কিউ যে পরিমাণ তাপশক্তি গ্রহণ করলো মাইনাস ডাব্লু, তার মানে কি সিস্টেম নিজে কাজ করেছে, তাহলে ওই পরিমাণ শক্তিটাই কার্যে রূপান্তর হয়ে গেছে। তাহলে প্লাস কিউ তাপশক্তি গ্রহণ করলো আর সেই শক্তি দিয়েই সিস্টেম কার্য করে ফেলেছে, এর ফলে সিস্টেম কোনো প্রকার শক্তি গ্রহণ করেনি, এই জন্য ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0। এখানে কি বোঝা যাচ্ছে? দেখো এখানে পজিটিভ, তাহলে সিস্টেমের উপর ডাব্লু পরিমাণ কার্য করা হয়েছে, তাহলে সিস্টেম কি শক্তি পেল? যে শক্তিটা পেয়েছে সেই শক্তিটা তাপ শক্তি হিসাবে সিস্টেম বর্জন করেছে মাইনাস কিউ। তা এর ফলে সিস্টেমের মধ্যে কোনো প্রকার শক্তি সঞ্চিত হয়নি, এই জন্য ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে শক্তি রূপান্তর কীভাবে ঘটছে? তাপ শক্তি কার্যে রূপান্তর করে দিচ্ছে, এখানে কার্য তাপ শক্তি বর্জন করছে, তাহলে এর ফলে সিস্টেম মধ্যস্থ কোনো ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন ঘটেনি, তাই ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0। নাম্বার 3 অ্যাপ্লাই করতে পারি আমরা। নাম্বার 3 অ্যাপ্লাই করব সাইক্লিক প্রসেস। নাম্বার 3 সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? এমন একটি প্রসেস প্রাথমিক এবং অন্তিম অবস্থায় একই বিন্দু, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে প্রসেসটা আবার এখানেই ফিরল। তাহলে আমরা কী দেখব? যে ইউ1 আন্তঃশক্তি নিয়ে স্টার্ট করেছিল সিস্টেমটা, যখন শেষ বিন্দুতে সেই ইউ1 রয়েছে,
তাহলে ডেল্টা ইউ ইজ ইকাল টু 0, রাইট? সিস্টেম যখন ইউ1 শক্তি নিয়ে আন্তঃশক্তি নিয়ে স্টার্ট করেছে প্রসেসটা, যেহেতু সাইক্লিক প্রসেস আবার পুনরায় একই অবস্থানে পৌঁছায়, তাহলে সেই ইউ1 থাকবে, ডেল্টা ইউ ইজ ইকাল টু 0। তাহলে আমরা ফার্স্ট ল অ্যাপ্লাই করলে ডেল্টা ইউ ইজ ইকাল টু কিউ প্লাস ডাব্লু, 0 কিউ প্লাস ডাব্লু। তাহলে কিউ সমান মাইনাস ডাব্লু আর মাইনাস কিউ সমান প্লাস ডাব্লু। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পরিমাণ সিস্টেম তাপশক্তি গ্রহণ করেছে ওই একই পরিমাণ শক্তি কার্যে রূপান্তর করে দিয়েছে, অর্থাৎ কার্য হিসেবে শক্তি রূপান্তর ঘটেছে। এখানে কি হয় না, যে পরিমাণ সিস্টেমের উপর কাজ করা হয়েছে ডাব্লু পরিমাণ, ওই একই পরিমাণ তাপশক্তি সিস্টেম নিচে বর্জন করেছে, তাহলে শক্তি রূপান্তর ঘটছে কার্য থেকে তাপশক্তি। নাম্বার 4, যদি দেখা যায় স্থির আয়তন থাকে, স্থির আয়তন থাকলে আমরা কি দেখব, আইসোক্লোরিক প্রসেস। তাহলে দেখো ফার্স্ট স্থির আয়তন যদি থাকে তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, আয়তনে কোনো পরিবর্তন ঘটবে না যেহেতু স্থির আয়তন। ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। এবার আমরা ডাব্লুর এক্সপ্রেশন বসাতে পারি, কারণ এখানে ডেল্টা ভি দিয়ে কোনো এক্সপ্রেশন নেই, তো ডাব্লু ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, এ আমাদের এক্সপ্রেশন ছিল, তাহলে এক্সপ্রেশনটা একটু চেঞ্জ করে দিই, কিউ মাইনাস পি এক্সটার্নাল ডিভি লিখতে পারি। তাহলে এবার দেখো স্থির আয়তন যেহেতু বলা হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ডিভি, অর্থাৎ ভলিউমের পরিবর্তন 0, তাহলে কিউ মাইনাস পি এক্সটার্নাল মাল্টিপ্লাইড উইথ 0, তাহলে কি থাকবে, কিউ থাকবে ডেল্টা ইউ। और ওই থেকে এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা ইউ সমান মাইনাস কিউ। তাহলে এখানে কী বোঝা যাচ্ছে না, যেহেতু সিস্টেম কোনো কাজ করছে না, কাজের মানটা 0, তাহলে সিস্টেম যে পরিমাণ তাপশক্তি গ্রহণ করলো আর সেই পরিমাণ তাপশক্তিটা সিস্টেমের মধ্যে সঞ্চিত রয়েছে, এর ফলে কী হবে, সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি পাবে। তা এই কারণে দেখো যে ডেল্টা ইউ এর মানটা পজিটিভ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিস্টেম কী পরিমাণ তাপশক্তি গ্রহণ করেছে আর এর ফলে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন পজিটিভ আসছে, অর্থাৎ সিস্টেমের ওই তাপশক্তিটা সঞ্চিত হয়েছে আন্তঃশক্তি হিসাবে। আর এখানে এক্সপ্রেশন কি বলছে দেখো, সিস্টেম কিছু পরিমাণ তাপশক্তি বর্জন করে ফেলেছে, তাহলে এই শক্তি কোথা থেকে পেল, আন্তঃশক্তি থেকে, তাহলে এই আন্তঃশক্তিটা নেগেটিভ হয়ে গেছে, তার মানে আন্তঃশক্তি থেকে তাপশক্তি বর্জন করেছে, এর ফলে আন্তঃশক্তির পরিবর্তন কিন্তু নেগেটিভ হয়ে গেল। যেহেতু এখানে এই তাপটা আন্তঃশক্তির সমান অর্থাৎ স্থির আয়তনে, তাহলে আমরা কি লিখব যে ডেল্টা ইউ সমান কিউ ভি। এই ভি এখানে বোঝাচ্ছে যে স্থির আয়তনে তাপ ইন্টারনাল এনার্জির সঙ্গে সমান, অর্থাৎ এইখানে এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে যে ডেল্টা ইউ সমান কিউ ভি, অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে তাপ ইন্টারনাল এনার্জির সঙ্গে সমান। আবার ধরো আমরা ফ্রি এক্সপ্রেশন করছে নাম্বার 5, ফ্রি এক্সপ্রেশন অত শূন্য চাপ, চাপ শূন্য, পি ইজ ইকাল টু 0, চাপ নেই, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু কত হবে, মাইনাস পি এক্সটার্নাল ডিভি, তাহলে চাপ 0 অ্যান্ড ডিভি ইজ ইকাল টু 0, তাহলে কার্য 0 হয়ে গেছে। কার্য 0 হলে কি ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু, তাহলে ডাব্লু মানটা 0, দ্যাট ইজ ডেল্টা ইউ সমান কিউ প্লাস 0, তাহলে আমরা কি পাবো, ডেল্টা ইউ সমান কিউ পাবো, অর্থাৎ ওই একই এক্সপ্রেশন ডেল্টা ইউ সমান প্লাস কিউ লিখতে পারি অথবা ডেল্টা ইউ সমান মাইনাস কিউ লিখতে পারি। তাহলে শূন্য চাপে আমাদের এক্সপ্রেশনটা এইরকম আসে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি যে শক্তি রূপান্তর কিভাবে ঘটছে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স,
অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র।